ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় এই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছি নাজনীন মুনি। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থনের রাজনীতি আসলে কি বার্তা দিচ্ছে? আন্দোলন নিয়ে আওয়ামী লীগই বা কি ভাবছে? এইসবই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালিম প্রিন্স, এবং এছাড়া কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। কোটা সংস্কার আন্দোলনের জন্য যে রাস্তাঘাটে অবরোধ চলছে, ব্লকেট চলছে, সেইখানে আমাদের আরেকজন অতিথি আটকে গেছেন। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের স্টুডিওতে এসে পৌঁছাবেন। তার আগে আমরা আমাদের অতিথিদের সাথে সেই কোটা নিয়েই কথা বলতে চাই। আন্দোলন যা চলছে, শিক্ষার্থীদের এবং একই সাথে শিক্ষকদেরও পেনশন স্কিমে যুক্ত হওয়া নিয়ে এই আন্দোলন রাজনৈতিক আন্দোলনের দিকে যাবে কিনা, সেটাই আমাদের মূল প্রশ্ন। আমরা শুরু করতে চাই সৈয়দ ইমরান সালিম প্রিন্সকে দিয়ে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা ন্যায্য এবং যৌক্তিক আন্দোলনের সাথে আছেন এবং এই আন্দোলনে আপনারা সমর্থন যোগাচ্ছেন। এটি কি তাহলে আদালতের রায়ের বিরুদ্ধে এক ধরনের অবস্থান? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে বাবু ভাই আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি যে প্রশ্নটি করেছেন সে প্রশ্নের উত্তর দিতে গেলে আগে একটু কথা বলতে হবে। আমরা যারা বাংলাদেশে রাজনীতি করি, রাজনৈতিক দল যারা আছি, তারা জনগণের রাজনীতি করি, আমরা দাবি করি। তো জনগণের রাজনীতি যদি করি, তাহলে যে কোনো যৌক্তিক দাবি, সেটা সামাজিক বা ছাত্র কিংবা নারী কিংবা পেশাজীবীদের যে কোনো যৌক্তিক দাবির প্রতি আমাদের সমর্থন থাকাটাই স্বাভাবিক। এটা থাকে, এটা মানে সেই পাকিস্তান আমল থেকেই ধরেন বা তারপরেও স্বাধীন বাংলাদেশে ধরেন, এটা সমস্ত সময় কিন্তু এইসব যৌক্তিক আন্দোলনে রাজনৈতিক দলগুলোর সেই সমর্থন থাকে। এটা যে শুধু বিএনপির এই আন্দোলনে এই সমর্থন করছে তা কিন্তু নয়। এটা ধরেন আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল সকলেই কিন্তু এটাতে সমর্থন করছে। আমার তো মনে হয় আওয়ামী লীগও সমর্থন করছে, কারণ 2018 সালে আওয়ামী লীগও চায়নি কোটা থাকুক, সেটাই। এবং এই যে আন্দোলন করছে, সেখানে কিন্তু ছাত্রলীগেরও অনেক নেতা কর্মী, বর্তমান সাবেক, তারাও কিন্তু আছে। কারণ এই দাবিটা হচ্ছে ছাত্রদের দাবি, যৌক্তিক দাবি। আপনি জানেন যে আওয়ামী লীগ এর আগে যখন বিরোধী দলে ছিল, তখন তারা কিন্তু পেশাজীবীদের বা ছাত্রদের বিভিন্ন যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়েছিল, সংহতি প্রকাশ করেছিল, বিএনপিও করেছিল। তো এখন এই আন্দোলনে যখন বিএনপি, গণতন্ত্র মঞ্চ, আপনার জাতীয় পার্টি কিংবা কমিউনিস্ট পার্টি কিংবা বাম জোট কিংবা অন্যান্য রাজনৈতিক দল, তারা যদি সমর্থন দিয়ে থাকে, তাহলে এখানে অসুবিধা কোথায়? বিএনপি তো মানে বিচ্ছিন্ন কোনো দল নয়। আমার প্রশ্ন এইটাই যে যৌক্তিক দাবির সাথে আপনারা আছেন, ন্যায্য দাবির সাথে আপনারা আছেন, সবকিছুতে আপনারা থাকেন, ওইটাতে আমাদের প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যেটি নিয়ে এখন আন্দোলন চলছে, সেটি হচ্ছে আদালত রায় দিয়েছে কোটা প্রথা চালু থাকবে। এই আন্দোলন তো সরকারের বিরুদ্ধে নয়, এই আন্দোলন কার বিরুদ্ধে আসলে? এই আন্দোলন যৌক্তিক দাবির ব্যাপার আন্দোলন। মানে কার কাছে চাইছেন? অবশ্যই সরকারকে করতে হবে। এই সরকার যেভাবেই ক্ষমতায় থাকুক না কেন, জনগণের ভোট ছাড়া হোক, দামি নির্বাচন করেই হোক, ক্ষমতায় তো আছে। আদালতের রায় সরকার পরিবর্তন কেমন করে করবে? আমি আসছি। এই সরকারের মানে একটা পুরনো ব্যাপার, এটা মানে আদালতকে ব্যবহার করে বিভিন্ন সময় মানে বিশেষ করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা জনগণের ন্যায্য দাবিসমূহ দাবিয়ে রাখার ঘৃণ্য যে প্রচেষ্টা, সেটা কিন্তু পুরনো তাদের একটা কৌশল। সেই কৌশলকে কিন্তু এখানে ব্যবহার করছে। যেমনটি এই যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনের ব্যবস্থা, এটাও কিন্তু আদালতকে দিয়ে বাতিল করানো হয়েছিল। কারো কোনো দাবি ছিল না, অন্য আরেকটি মামলার রায়কে ব্যবহার করে এটা করা হয়েছিল। তো এগুলোকে আমি মানে যদি বলি এইভাবে, যে সরকার যখন দেখে যে এই কোনো কিছু করতে হবে, তখন তারা এই কাজগুলো করে। এখানে অস্বীকার করার কোনো উপায় নেই। প্রধানমন্ত্রী যেটি সংসদে দাঁড়িয়ে বাতিল করেছেন, তিনি আবার কেন এটাকে পুনর্বহাল করতে চাইবেন? উনি সংসদে দাঁড়িয়ে বাতিল করেছেন রাগের বশে। আমাদের কিন্তু বক্তব্য ছিল কোটা ব্যবস্থা সংস্কার করার, সব বাতিল করে দেওয়ার কথা কিন্তু আমরা তখন বলি নাই, ছাত্ররাও বলে নাই, সংস্কার করার কথা বলেছিল। কিন্তু যখন দেখেছেন যে আন্দোলনের এত ব্যাপক আন্দোলন, এবং সেখানে শুধু ছাত্র নয়, ছাত্রদের অভিভাবকরাও এই আন্দোলনে জড়িয়ে গিয়েছিল এবং সমাজের সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনকে সমর্থন করেছে, তখন তিনি রেগে মেগে আপনার সংসদে দাঁড়িয়ে এরকম একটা কথা বলেছে। তো তাই যদি হয়ে থাকে, আজকে কেন উনি এই কথা বললেন যে কোটা থাকতে হবে?
আজকে তো উনি আবার বিপরীত কথা বলেছেন, কোটা থাকতে হবে। তা এখন এইসব কথা বলে, বিপরীতমুখী কথা বলে উনি কি প্রমাণ করতে যাচ্ছেন? ওনারা যে আসলে কোটা কেন থাকতে হবে সেটা বোধহয় একটু ব্যাখ্যাও করেছেন, যে সেখানে নারীরা পিছিয়ে গেছে, আমরা তো নারীদের ব্যাপারটা অস্বীকার করি নাই, তারা নৃগোষ্ঠীরা যারা আছেন তারা পিছিয়ে গেছেন। আমি বলি ধরেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী বা যে কোনো শ্রেণীতে কোটা পদ্ধতি আমরা মনে করি মেধা বিকাশের সহায়ক হতে পারে না, মেধাভিত্তিক যদি বৈষম্যহীন আমরা জাতীয় সমাজ যদি নির্মাণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের যে বিষয়টা এটাকে সামনে রাখতে হবে। সাম্য, মর্যাদার এবং বৈষম্যহীন যে সমাজ, সেটা করতে হবে। আর সরকার এখন যেটা কোটা পদ্ধতি দিয়ে যেটা করছে, 56% কোটা থাকবে আর বাকিটা হচ্ছে আপনার মেধার ভিত্তিতে হবে। এটা তো কোনো না, আপনি তো বলছেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য থাকবে, নারীদের জন্য থাকবে, তাহলে সংস্কার করেন। না, এটা সংস্কার করতে হবে, যে যেভাবে আছে সেভাবে নয়। আজকে নারীর সমমর্যাদার কথা বলছেন, মুক্তিযোদ্ধা কোটা চান কিন্তু সংস্কার চাই। আচ্ছা, সংস্কার করতে হবে। এখানে আপনারা ধরেন, আমি যেটা বলছি, একবিংশ শতাব্দীর আমরা এই প্রান্তে দাঁড়িয়ে যদি আমরা কোটার রাখার পক্ষে যুক্তি দেই, তাহলে আজকে আমরা যে বলি সমাজ এগিয়ে গেছে, নারীরা এগিয়ে গেছে, নারীর ক্ষমতায়ন হয়েছে, সকলে আমরা এগিয়ে গেছি, সেটা তো তাহলে মিথ্যাটা প্রমাণিত। তাহলে আমরা একটু জানি, নজরুল ইসলাম বাবু আমাদের সাথে আছেন। অনেক ধন্যবাদ মাননীয় হুইপ, আপনি আমাদের সাথে আছেন। যে আন্দোলনটা অনেকখানি দানা বাঁধা শুরু করেছে, তারা হরতালের ডাক দেবে সেই হুঁশিয়ারিও এসেছে তাদের কাছ থেকে, এবং আমরা 2018 সালে কোটা আন্দোলন যেটা দেখেছি সেটা খুবই মারাত্মক আকার ধারণ করেছিল। এই আন্দোলন সেদিকে যাচ্ছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। প্রিন্স ভাইয়ের বক্তব্য আমরা শুনেছি, প্রিন্স ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে উনিও কোটার পক্ষে, বাট কোটা প্রথা কিন্তু বঙ্গবন্ধুর কন্যা সরকারে থাকাকালীন সময়ে নৈতিক দাবি হিসাবে বিবেচনা বোধ থেকেই কিন্তু বাতিল করেছেন। বাতিল করার পর কোর্ট যদি সিদ্ধান্ত দেয়, তখন কোর্টের বিরুদ্ধে কি আন্দোলন, বিচার বিভাগের বিরুদ্ধে কিসের আন্দোলন, এটা কিন্তু এখন প্রশ্ন সকলের কাছে। তারা বলতে চায় যে বিচার বিভাগের উপর আপনাদের একটা কি বলে প্রভাব আছে। আমি আপনাকে বলি, দেখেন, রাষ্ট্র পরিচালনায় বিচার বিভাগের প্রতি কি প্রভাব থাকতে পারে, আর এই কোটা পদ্ধতি সরকারের কি এমন চাহিদা, এটা তো সকলকেই বোঝা উচিত। সরকার এই কোটা আন্দোলনের বা পক্ষে বিপক্ষে থাকতে হবে, এটার মানদণ্ড কি? সরকার কি এর উপর নির্ভর করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন? নিশ্চয়ই না। এদেশের জনগণের প্রতিচ্ছবি হিসাবে সরকার কিন্তু কাজ করেন, জনগণ যেভাবে চান সেভাবে। আপনি দেখুন যে আজকে যে কোটা পদ্ধতি, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বিশ্লেষণ দিয়েছেন, আপনি ঠিকই বলেছেন, এবং আমি একটু পরিষ্কার করতে চাই যে নারী কোটা বলতে এদেশে আমাদের বোনেরা, নারীর সংখ্যা কিন্তু 50-50 কাছাকাছি, এবং অনেকাংশে আমরা দেখি ভোট কেন্দ্রে উপস্থিতি আরও বেশি। তো এই যে আমাদের নারী বোন, ওনারা যদি ঘরে বসে থাকেন, আমাদের 50% জনগণ যদি ঘরে বসে থাকেন, তাদেরকে যদি আপনি উদ্যোক্তা হিসাবে তৈরি করতে না পারেন, রাষ্ট্রীয় কাঠামোতে ব্যবহার করতে না পারেন, তাদের মেধাকে যদি কাজে লাগাতে না পারেন, তাহলে কিন্তু 50% জনগণ মানে নিষ্ক্রিয় হয়ে পড়বে। সেই কথাটাই তিনি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। আজকে কোটা উঠিয়ে যাওয়ার পর অনেক কিন্তু পিছিয়ে গিয়েছে, অনেক ছাত্রী বোনেরা কিন্তু আর চান্স পাননি। কারণ দেখুন আপনি, আমি যে কথাটি বলতে চাচ্ছি যে এখানে বিচার বিভাগের প্রতি প্রভাব থাকবে, এটার কোনো মানে হইতে পারে না। কারণ যারা এটাকে নিয়ে কোর্টে গিয়েছেন, এটা তো সরকারের পক্ষে কেউ যাননি, এটা তো স্পষ্ট। তো সুতরাং যারা বেনিফিশিয়ারি এই রায়ে অথবা যারা ক্ষতিগ্রস্ত, সেটা তো জাজমেন্ট, এটা একটা জাজমেন্ট। এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে যারা সমর্থন দেয়, এটা অনৈতিক। এটা কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি বা কোনো মানুষ এটা যখন সমর্থন করবেন, তাহলে রাষ্ট্রের একটি বিচার বিভাগকে চ্যালেঞ্জ করার বিপক্ষে দাঁড়ালেন। সুতরাং এটা রাষ্ট্রের জন্য ভালো নয়, এটা দেশের জন্য ভালো নয়। এটা আমরা মনে করি, হ্যাঁ, যদি কোটা পদ্ধতি প্রয়োজন হয়, এই যেটা প্রিন্স ভাই কিন্তু আপনার প্রশ্নের জবাবে বলতে হয়েছে যে মুক্তিযোদ্ধাদের এবং নারী বিষয়টি এটা বিবেচনা থাকা উচিত। মুক্তিযুদ্ধ বা নারী পিছিয়ে পড়া যে অংশ, সবাইকে সংস্কার করতে হবে। 56% থাকতে পারে। আমি বলি 1% থাকুক, 2% থাকুক, নাই থাকুক, এতে সরকারের কোনো যায় আসে না। বিষয়টি হলো কল্যাণমুখী রাষ্ট্র গঠনের সহায়ক শক্তি হিসাবে যেটা ভালো সেটাই চেয়েছেন, কিন্তু সেই জন্য হরতাল দিতে হবে,
কিছু ছেলে মেয়ে এই যারা উৎসাহী, অতি উৎসাহী, এটা কিন্তু আমরা বরাবরই দেখি। আমরা বিশ্ববিদ্যালয়ে, আপনিও ছিলেন, আমরাও ছিলাম, কিছু অতি উৎসাহী থাকেন, বিভিন্ন ক্ষেত্রে লাফিয়ে পড়েন বিভিন্ন বিষয়। কিন্তু আমি আইকের মাননীয় দুইটা কথা বলি, সেখানে হচ্ছে কিছু শব্দটা বোধহয় এখন আর ব্যবহার করা যাচ্ছে না, পুরো দেশ জুড়েই তারা রাস্তায় নেমেছে। এবং আমি একটা প্রশ্নটা করি, ছাত্রছাত্রীর মাঝখানে এটা একটা আনন্দ উৎসবে পরিণত করার যে প্রচেষ্টা, এগুলি কিছুই থাকবে না, আপনি দেখবেন কিছুই থাকবে না। কিন্তু আপনি বলছেন যে সবার জন্য এটা করা হচ্ছে, এবং কোটার মাধ্যমে তো সরকার এটা দ্বারা কোনোভাবে বেনিফিশিয়ারি নয় যে এটা দ্বারা তারা ক্ষমতায় থাকতে চায় বা এটাতে কিছু করতে হবে। কিন্তু এইখানে একদমই সুস্পষ্টভাবে যে কথাটা বলা হচ্ছে যে নারীদের আপনারা তুলে নিয়ে আসতে চান, নৃগোষ্ঠী যারা আছে তারাও যাতে তাদের অংশীদারিত্ব থাকে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে কোটা আন্দোলন হচ্ছে এখন, সেখানে কিন্তু নারীদের শতকরা হার অনেক বেশি। এখন নারীদের আপনারা রাখতে চাচ্ছেন কোটার মধ্যে রেখে একটা বিশেষ ব্যবস্থার মধ্যে, আবার সেই নারীরাই এখানে আন্দোলন করছে যাতে কোটা না থাকে। ব্যাপারটা কেমন আমরা সেটা জানতে অবশ্যই আসব, এবং এই আদালতের রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আসলে এটা রাজনীতি নাকি ন্যায্য দাবি, সেই উত্তর নিতেও ফিরব। আমন্ত্রণ আরও একবার জিপিএ চিশপাত নিবেদিত রাজকাহনে। আমরা আজকে আলোচনায় আছি রাজনীতির দিকে যাচ্ছে কিনা কোটা আন্দোলন, এবং এর মধ্যে আমাদের সাথে আরেকজন অতিথি এসে যুক্ত হয়েছেন। কোটা পেনশন আন্দোলন কি রাজনৈতিক রূপ পাচ্ছে, সেটি আমাদের আজকে আলোচনার বিষয়। আমাদের সাথে নতুন অতিথি এসছেন, আমরা তার সাথে একটু পরিচয় করে দিতে চাই। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া আছেন আমাদের সাথে, তিনি প্রেসিডিয়াম মেম্বার জাতীয় পার্টি। তাকে দিয়ে শুরু করতে চাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত এসে যুক্ত হয়েছেন যানজট পেরিয়ে। যে আন্দোলন চলছে, সেই আন্দোলন রাজনীতির দিকে মন নিচ্ছে কিনা, একটা অরাজনৈতিক আন্দোলন, আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই বিজ্ঞ সহ আলোচক এবং যারা শুনছে সবাইকে। যে কোনো আন্দোলন একটা রাজনৈতিক রূপ থাকে। এই আন্দোলনটা যদিও অরাজনৈতিক আন্দোলন, কিন্তু দুই দলের ভাষ্য যদি আপনি শুনেন, নেতৃবৃন্দের বক্তব্য যদি শুনেন, তাহলে কিন্তু ইতিমধ্যে এটা রাজনীতিকরণের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ তো পরিষ্কারভাবেই বলছে যে এটার মধ্যে বিএনপির ইন্ধন আছে। আবার এরকমও শোনা যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভারত সফর করলেন, 10টা সমঝোতা চুক্তি স্বাক্ষর হলেন, যে কী চুক্তি স্বাক্ষর হলেন এটা জাতি জানেন না। আবার চায়না যাচ্ছেন আগামীকাল, সেইটাকে ঢাকার জন্য সেখানে সরকারেরও একটা ইন্ধন আছে, এরকম কথা কিন্তু এসছে। মানে সরকার চাইছে, সরকারও চাচ্ছে যে এরকম আজব কথা আছে। তো এখন রাজনীতিকরণটা তো এই কথাগুলো দিয়ে আসছে। মূলত যে জিনিসটা, এটা হলো যে কোটা প্রথাটা তো একটা ছাত্রদের নিরপেক্ষ আন্দোলনের একটা অংশ, তাদের দাবি অধিকারের ব্যাপার। সেটা 18 সালে হয়েছিল, তার পরবর্তীতে এটা সরকারের পক্ষ থেকে মেনেও নেওয়া হয়েছে, কোর্টে এটা ইয়া করা হয়েছে। সেটা কোর্টের মধ্যে এখনও পেন্ডিং আছে, যে কোর্টের ব্যাপারটা আলোচনা করে খুব একটু আমার মনে হয় যে আছে। কিন্তু যেহেতু অধিকাংশ ছাত্রছাত্রী এটাতে নেমে গেছে এবং এটার সাথে সংশ্লিষ্ট হয়েছে, এই অবস্থাটাও কিন্তু অস্বীকার করার কোনো পথ নেই। মূলত তো কোটার বাইরেও আপনি দেখবেন পোষ্যর একটা ব্যাপার আছে, তারপরে ঘুষের ব্যাপার আছে। অধিকাংশ চাকরি পিএসসি ইয়ার বাইরে যেটা আছে, পিএসসির বাইরে, এই চাকরিগুলো অধিকাংশ ক্ষেত্রেই ঘুষ দিয়ে হচ্ছে। গত কয়েক বছর যাবত আমরা দেখছি যে পুলিশের একটা নর্মাল সিপাই যেটা ইয়ে হিসেবে সেইটা না নর্মাল, সেইটাও কিন্তু ঘুষের ক্ষেত্রেই হচ্ছে। সেই ঘুষের কারণেও কিন্তু মেধাবীরা এখানে বঞ্চিত হচ্ছে। রেলে 300 লোক নিল, 200 লোক পোষ্য কোটায়, পরে অন্যান্য কোটা, এরপরে মেধাবীদের অবস্থান খুবই নগণ্য জায়গায় আছে। আমার মনে হয় যে এটা একটা সংস্কার করা উচিত, যে পোষ্য ক্ষেত্রে কি হবে, ঘুষটা বন্ধ করা যায় কিনা, কোটার যে সিস্টেমটা আছে সেটা কত % দেওয়া যায়, এখন যে অবস্থান আছে থেকে পরিত্রাণ করে কতটুক আনলে আমাদের মেধাবীরা সেখানে যুক্ত হবে। আমি এটা বলছি না যে পোষ্য কোটায় যারা আসছে তারা মেধাহীন, কারণ তারাও কিন্তু রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা পাশ করেই তারপরে গিয়ে এটাতে অংশগ্রহণ করে। কিন্তু তারপরও মেধা 1 নম্বর 2 নম্বর যখন বাদ হয়ে যাবে, 3 নম্বর 4 নম্বর যখন আসবে, তখন একটা প্রশ্ন কিন্তু জন্ম নেয়। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার মনে হয় যে এটাকে সংশোধন করা উচিত। পুরোপুরি বাদ না দিয়ে কতটুকু দেওয়া যায়। আমাদের সংবিধানে যে কথাটা বলা হয়েছে যে অনগ্রসর অংশকে সামনে আনার জন্য এই প্রথাটা চালু করা হয়েছিল। আর মুক্তিযুদ্ধের এই কোটা নিয়ে যে বিতর্ক আছে, আমি মনে করি মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য একটা রাখা উচিত যে
দুস্থ মুক্তিযোদ্ধা আছে, অন্যান্য ইয়ে আছে, সর্বক্ষেত্রেই রাখা উচিত না। কারণ মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে কিন্তু একটা বিরাট বড় বিতর্ক আছে। আমরা এরকমও দেখেছি যে অসংখ্য মুক্তিযোদ্ধা বেরোচ্ছে যাদের বয়স 53-54 বছর বয়স, 55 বছর বয়স। কাজে 3 বছরের শিশু, 5 বছরের শিশু কী করে মুক্তিযুদ্ধ হলো, এটা নিয়ে যেহেতু বিতর্কের সৃষ্টি হয়ে গেছে, সেই ক্ষেত্রেও একটা সংশোধন করা যায় কিনা, যে কতটুকু কোটা আমরা ব্যবস্থা রাখবো। 56% যে কোটার কথা করা হয়েছে, যে কোনোভাবে হোক অন্যান্যগুলো মিলে, এটাতে করে যদি রাখতে হয় অনগ্রসরের জন্য, মুক্তিযোদ্ধার জন্য, ইয়ের জন্য, এটার পরিমাণগত একটু আনুপাতিক হারটা কমিয়ে দিলে আমার মনে হয় যে মেধাবী এবং কোটা দুই ক্ষেত্রেই আমাদের একটা ব্যালেন্স। সরকারের একটা অভিযোগের জায়গা হচ্ছে বিএনপি আসলে এই আন্দোলনের উপর ভর করে একটা কিছু করতে চাইছে। এটা আসলে আমরা এটা দেখছি যে সরকারের বিপক্ষে কোথাও কথা হইলে এটা অধিকাংশ ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে চলে যায়। অধিকাংশ ক্ষেত্রেই এটা বিএনপির ইন্দোর টিন্দোর থাকে। বিএনপি তো আন্দোলন নিজেরা গত 14 বছর যাবৎ আন্দোলন করে নিজেরা লুট নামাতে পারে না। আওয়ামী লীগের সব নেতারা বলছে। আজকে বিএনপি সরাসরি না থাকে, শুধু ইন্ধন দিয়ে দিল, আর হাজার হাজার ছেলেরা, হাজার হাজার ছেলে নেমেছে, তাদেরকে ইন্ধন দিচ্ছে। এখন এটা দিতে পারে রাজনৈতিক প্রশ্রয়, তো ওনারা বলছি থাকতেই পারে। একটা আমার দলের একটা বক্তব্য থাকতে পারে না যে আমি কোটা প্রথার পক্ষে, আমি কোটা মেধাবীদের হোক, এইটা বলা যদি হয়, ইন্ধন হয়, সেটা ভিন্ন বিতর্কের ব্যাপার হতে পারে। কিন্তু মেধাবীরা স্থান পাক, এই বক্তব্য যে কোনো সংগঠন তার পক্ষে দিতে পারে। তার মানে কি মনে হয় যে আওয়ামী লীগ আসলে মেধাবীরা স্থান পাক সেই পক্ষে না? এই পক্ষে, কিন্তু আওয়ামী লীগ কৌশলগতভাবে যে কাজটা করতে পারতো, এই কাজটা কিন্তু আমার মনে হয় যে করতে ব্যর্থ হয়েছে। এই কারণে যে আওয়ামী লীগ যদি ঘোষণা দিয়ে দিত যে আসেন আমরা কোটা প্রথা কীভাবে করা যায় এই ব্যাপারে কথা বলি, আওয়ামী লীগ একদিকে বলছে যে বিএনপি এটাকে ইন্ধন দিচ্ছে, আরেকদিকে বলছে যে কোর্টের মধ্যে পেন্ডিং আছে, কাজে আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে পারছি না। কিন্তু জাতির একটা বৃহত্তর যখন ঘা সৃষ্টি হয়, তখন কিন্তু এটা নিয়ে সবাই মিলে কথা বলা যায় এবং এটাতে কোনো অন্যায় বা অন্য কিছু আমি মনে করি না। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এইখানে আসলে যে কথাটা শিক্ষার্থীরা আন্দোলনে যেটাতে নেমেছে, শিক্ষকদের আন্দোলনে আপনারা সমর্থন জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনেও আপনারা সমর্থন দাঁড়িয়েছেন। আপনাদের ছাত্র সংগঠন যেটা আছে, ছাত্র দল, কোটা আন্দোলনের সাথে তারা বরং সরাসরি যুক্ত, মানে একটা দল হিসাবে এটার সাথে সম্পৃক্ততা কি শুধু রাজনীতির দিকে নিয়ে যাওয়ার জন্য? আমি বুঝতে পারছি না যে আপনারা কেন এই কথাগুলো বলছেন যে আমাদের ছাত্রদল এটার সাথে যুক্ত। ছাত্রদল তো এটা নৈতিক সমর্থন দিয়েছে, এটা তো ঠিক। আজকে যারা ছাত্রদল করে কিংবা ধরেন এই যে ছাত্রলীগ করে, তারা এটার সাথে যুক্ত হবে, আমরা সেটাই বলছি। ছাত্র ফেডারেশন করে, তারা কি দেশের ছাত্র না? নিশ্চয়ই তারা এটার সাথে যুক্ত হবে, কারণ এটা ছাত্রদের আন্দোলন। কিন্তু একটা দল হিসেবে যখন ছাত্রদের একটা আন্দোলনের সাথে আপনারা সম্পৃক্ততা দেখান, তখন এটা রাজনৈতিক চেহারা পায়। শুনেন, রাজনৈতিক, এই যে রেজাউল ভাই বলেছেন যে এইটা তো স্বাভাবিক, এটার বিভিন্ন সময়, আমি আগে আমার প্রথম বক্তব্যে বলেছি যে এটা বিভিন্ন আন্দোলনে, সামাজিক বলেন, পেশাজীবী বলেন, ছাত্র আন্দোলন বলেন, নারীদের আন্দোলন বলেন, যে কোনো আন্দোলনে রাজনৈতিক দলগুলোর একটা বক্তব্য থাকে। রাজনীতির এই বিষয়গুলি কি রাজনীতির বাইরে? বাংলাদেশ কি রাজনীতির বাইরে? নিশ্চয়ই রাজনীতির বাইরে নয়। আজকে এই আন্দোলনে তো আমরা তো সমর্থন দিয়েছি, সংহতি প্রকাশ করেছি, কারণ এই আন্দোলনের যৌক্তিকতা আছে। আমরা অযৌক্তিক যদি থাকতো সেখানে আমরা বলতাম না। আজকে এটা যৌক্তিকতা আছে বলেই কিন্তু আজকে সকল ছাত্র সংগঠনের নেতা কর্মী সমর্থকরা আপনার এখানে আন্দোলনে এখানে সম্পৃক্ত আছে। এটা বাস্তবতা। তাই বলে কি এটা রাজনৈতিক রূপ দেওয়া যাবে? রূপ দেওয়া যাবে না। আজকে এখানে আওয়ামী লীগ ইচ্ছা করে এটাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, এই বিভিন্ন বিএনপির কথা বলে চেষ্টা করছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত মানে যে কোটা বিরোধী যে আন্দোলন হলো, সেখানে তারা প্রথমে সেখানে শিবিরের ট্যাগ দেওয়া হয়েছিল যে শিবির এই আন্দোলন করছে। আপনার মনে আছে নিশ্চয়ই, এই টেবিলে বহু আলোচনা হয়েছে এগুলো নিয়ে। কিন্তু তারপরে কি হয়েছে? এখন থেকে জায়গায় বিএনপির ট্যাগ দেওয়া হচ্ছে। আজকে বিএনপি এই মানে এই আন্দোলনে, ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলনে বা শিক্ষকদের এই পেনশন বিরোধী আন্দোলনে, মানে আন্দোলনের উপর ভর করে বিএনপির সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার কোনো প্রয়োজন নাই। এই সব কথা বলে সরকার কি প্রমাণ করছে? যে কোনো আন্দোলন হলেই তাদের হৃদকম্পন শুরু হয়ে যায়। এই জন্য তারা এগুলো আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য বিএনপির ট্যাগ, কোনো সময় শিবিরের ট্যাগ, এইসব দিয়ে তারা জনগণকে এবং এই আন্দোলনকে বিভ্রান্ত করতে চায়। এটাই হলো বাস্তবতা।
তাই যদি হয়ে থাকে, ওই আন্দোলনে যদি শিবিরের ট্যাগ থেকে থাকে, তাহলে কেন সরকার তাদের সাথে বসে তখন এই সিদ্ধান্ত নিল? কেন নিল বলেন তো? এমনকি নিরাপদ সড়ক যে আন্দোলন, সেই আন্দোলনেও তো বিএনপি শিবিরের ট্যাগ দিয়েছিল সরকার। আপনাদের নিশ্চয় মনে আছে সেগুলো কথা। তো এইসব বলে তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিএনপি জনগণের দল, যে কোনো জনসম্পৃক্ত আন্দোলনে বিএনপির এই সমর্থন সংহতি থাকবে। আজকে শুধু ছাত্র সমাজ নয়, আজকে জনসমাজও এই আন্দোলনে সম্পৃক্ত, জনসমাজও আজকে সম্পৃক্ত। আজকে দেখেন এই যে তারা আজকে বাংলা ব্লকেট দিয়েছে, দুপুর 3টা থেকে সারা দেশ প্রায় অচল, সারা দেশ প্রায় অচল, সমস্ত গাড়ি ঘোড়া রাস্তায় থেমে গেছে। আমি তো নিজেই দেখেছি যে বাস থেকে নেমে ছাত্রদের আন্দোলনে সায়েন্স ল্যাবরেটরিতে সবাই যোগ দিচ্ছে। তারা কারা? বাসের যাত্রীরা, সাধারণ যাত্রীরা। তারা তো একটু বিরক্তি প্রকাশ করছে না? তার মানে এটা জনসমর্থিত আন্দোলন, এগুলো বাস্তবতা। আজকে এই যে আপনার ধরুন কোটা, আমি যে বলেছি কোটা সংস্কার করেন, কোটা বাতিলের তো কিন্তু দরকার নেই। আজকে যারা আন্দোলন করছে তাদেরও বক্তব্য তো তাই। কিন্তু এখানে জিত করে এটা বলবো যে না এটা করা যাবে না, এটা মানে আইন আদালতের ব্যাপার। হ্যাঁ, আদালতের ব্যাপার হিসেবে তারা এটা, কারণ সরকার হিসেবে এটা এখনো পর্যন্ত বাংলাদেশে এই সরকার এমন একটা কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে, যার কর্তৃত্বে সবকিছুই আছে, তাদের আঙ্গুলি হেলে নেয়, তাদের নির্দেশনায় সবকিছু চলছে। এইটা বাংলাদেশের কোনো মানুষের অজানা নয়। এটা একদম বিচার ব্যবস্থার প্রতি একটা অনাস্থার কথা হয়ে গেল না? এইটা আমি বলতে পারবো না, কারণ ধরেন এইসব কথা বললে অনেক রকম আদালত অবমাননার মধ্যে পড়ে যেতে পারেন। কিন্তু আদালতের রায়ের বিরুদ্ধে নামলে আদালত অবমাননা কিনা সেটাও কিন্তু একটা বড় না। শুনেন, এই নিয়ে তো আপনার ইয়ে করা হয়েছিল, মানে এর আগে একবার একটা বক্তব্য দেওয়া হয়েছিল আদালত থেকে। আদালত থেকে বলা হয়েছে আদালতের রায় কখনো রাজপথে সমাধান হয় না। না, ঠিক আছে, সেটা এই আন্দোলনে এই যে আজকে আদালতকে যে সম্পৃক্ত করা হয়েছে, এটাও সম্পৃক্ত করা হয়েছে, এটা কি সরকারের পক্ষ থেকে করা হয়েছে? এই ব্যাপারে আমি এখন কোনো মন্তব্য করতে চাই। আচ্ছা, আমরা তাহলে সরকারের পক্ষ থেকে শুনি। নজরুল ইসলাম বাবু, যা কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে সবকিছু এমনভাবে বলা হচ্ছে এটা সরকারের হাতেই সমস্ত কিছু সরকার নির্ধারণ করবে যে কি হবে। তাহলে আপনারা কেমন করে সেটা ইয়ে করবেন যে সরকার নির্ধারণ আপনাদের দ্বারাই নির্ধারিত হবে কি হবে না, কেমন সেটা প্রমাণ করবেন? না, প্রিন্স ভাই তো জানেন রাষ্ট্র কিভাবে পরিচালনা হয়। বিচার বিভাগ কি বললেন, ঊর্ধ্বতন কোর্ট, আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যদি একটা রায় দিয়ে দেন, সেই রায়কে সম্মান দেখানো নাগরিক হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে সরে গিয়ে অন্য কেউ বক্তব্য দিলেও আমি দিতে পারি না। আমি মনে করি যে জুডিশিয়াল ম্যাটারকে প্রশ্নবিদ্ধ করা আমার নিজেকেই প্রশ্নবিদ্ধ করা। সুতরাং আমাদের অস্তিত্ব রয়েছে, আমাদের দেশ জাতি নিয়ে যদি ভাবতে হয় তাহলে আগে আমাদের এই প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে হবে। সেই জায়গায় বসে আমরা এই আলোচনায় এসে যখন যা ইচ্ছে আমরা বলতে পারি না। তিনি নিজেই কিন্তু বলেছেন সংবিধানের একটা স্বীকৃতি রয়েছে কোটার, সেটা সরকারের কিন্তু দেখতে হয়। তারপরেও সরকার কিন্তু এটা বাতিল করেছেন। না, সেটাতে কোনো পার্সেন্টেজ নাই। পার্সেন্টেজ তো আজকে নতুন না, আপনারা রাষ্ট্র পরিচালনা করেছেন, জাতীয় পার্টি রাষ্ট্র পরিচালনা করেছেন। একটা সময় ছিল এটা দরকার ছিল, দরকার ছিল না? না, একটা সময় দরকার ছিল, কিন্তু আজকে পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, আজকে 56% দরকার নেই। আমি সেটাই বলছি যে আপনারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তখনও ছিল, এখনো আছে, এবং এটাকে জনগণের বা ছাত্র সমাজের আন্দোলন বা দাবির মুখে কিন্তু সরকার এটাকে উঠিয়ে নিয়েছিলেন। এটা আমাদের উচ্চ আদালত এটাকে আবার বহাল রেখেছে। এখন এইটাকে সরকার কিভাবে সিদ্ধান্ত দিবেন সেই বিষয়ে কিন্তু রাজনৈতিক দল হিসাবে সচেতন এই সংগঠনের নেতাকর্মী যেই হোক আমাদের কিন্তু ভাবনায় আনা প্রয়োজন। আমরা উস্কিয়ে দিয়ে, সমর্থন দিয়ে, ওই রাজনীতিকরণ করে পার্সোনাল বেনিফিট নিতে পারি, দলীয় বেনিফিট নিতে পারি, কিন্তু রাষ্ট্রকে ক্ষত করে নয়, রাষ্ট্রের বিধানকে খণ্ড বিখণ্ড করে লণ্ডভণ্ড করে নয়। সুতরাং সেই জায়গাটা ভালো নয়। তড়িৎ গতিতে এই ক্ষমতায় যাওয়ার যে একটা লোভ লালসা, এটা সব দলেরই থাকে, তবে এইভাবে নয়। জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছে যেই দল, তারা ব্যর্থ হয়ে নানামুখী কথা বলছেন, কিন্তু রাষ্ট্র কিন্তু সঠিকভাবে পরিচালিত হচ্ছে। সুতরাং আমি মনে করি যদি এই কোটা আন্দোলন নৈতিকভাবে
এই দেশের মানুষের কাছে বিবেচিত হয়, নিশ্চয়ই কোর্ট এটা বিবেচনা করবেন। এটাই আমার বিশ্বাস এবং আস্থা। যা মাননীয় প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে বলেছেন, রাস্তাঘাটের সময় নষ্ট করে নয়, স্কুল কলেজে যান, বিশ্ববিদ্যালয়ে যান, লেখাপড়া ঠিক রাখেন। এবং এখানে যারা মেধাবী, এই যে যেটা রেজাউল সাহেব বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই, যে আমরা যেটা বলি কোটায় চাকরি হয় না, কিন্তু আমরাও কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করেছি, আমরা এই বিসিএসে অংশগ্রহণ করে আমরা হয়তো টিকতে পারি নাই, রিটেন থেকে বেরিয়ে চলে আসছি, এই রিটেনে টিকেও কিন্তু চাকরি হয় নাই। সেটা ছিল, সেটা আছে এবং থাকবে। কিন্তু যারা মুক্তিযোদ্ধাদের সন্তান, তারা তো অবহেলিত কেউ নন। তাদেরকে যদি বিশেষ কোটা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় রাষ্ট্রের ব্যাঘাত ঘটবে না। আমাদের দেশে যে কোনো সময় যে কোনো আমরা আছি থাকবো না, অথবা যারা আসেন তারা দীর্ঘদিন যারা বেঁচে থাকবেন, এই নতুন প্রজন্মকে নেতৃত্ব এবং দেশকে ভালোবাসার যে একটা অঙ্গীকার, সেই জায়গায়ও কিন্তু কোটার দরকার রয়েছে। একেবারে বাতিলের ক্ষেত্রে কেউ এখনো পর্যন্ত কথা বলা নাই, সবাই বলছে একটা সংস্কারের কথা, যে হ্যাঁ সংস্কার করে এই জায়গায় নিশ্চয়ই ওয়েট করতে হবে, কোর্ট নির্দেশনা আসতে হবে। কারণ এখন তো আর কোর্টের রায়কে আমরা কেউ অবজ্ঞা করতে পারি না। নিশ্চয়ই, কিন্তু এই কথাটা যখন আসে যে সরকারই আসলে নিয়ন্ত্রণ করে যে আদালত কি রায় আসবে এবং সরকার চাইলে সেটা পরিবর্তন করতে পারে, এইটা যখন প্রচলিত ধারণা হিসেবে আসে, তখন রাজপথই আসলে আন্দোলনের জন্য বেছে নেওয়া হয়। হয়তো এটা শুরু হয়েছে যে কাদের মোল্লার যখন যাবজ্জীবন হয়েছিল, ফাঁসি হয়নি, তখন কাদের মোল্লার ফাঁসির জন্য যে গণজাগরণ মঞ্চ হয়েছিল, তখন যে আইন করে পরিবর্তন করা হয়েছিল সবকিছু, সেটাই হয়তো উদাহরণ হিসেবে রয়ে গেছে। এই যে সরকারের উপরে এটা একটা আমরা আস্থা দিয়ে দেখি কিনা, যে সরকার চাইলে সব পরিবর্তন করে, আসলে কি পারবে কিনা, এটাই আমি শেষ মুহূর্তে জানতে চাই আপনার কাছে। না, আমি মনে করি যে সরকার ইচ্ছা করলে পারেন না। সরকার এই সচেষ্ট হন সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে সরকার যখন প্রতিষ্ঠিত হবে, তারা যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে। আপনি বলছেন এটা আইনের হাতে, এখানে সরকারের আসলে কিছু করার নাই, কিন্তু এখনো পর্যন্ত আদালতে যে পরিস্থিতিতে আছে, বলা হয়েছে যে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে সেটা অ্যাপিলেট ডিভিশনে, মানে আপিল বিভাগে যে সেটা নতুন করে আপিল করতে হবে, তার আগ পর্যন্ত এই পর্যন্ত থাকবে, বলবৎ থাকবে। এবং বিসিএস আমরা জানি অনেক পরে একটা করে পরীক্ষা হয়, সেই পর্যন্ত নিশ্চয়ই অনেক কিছু আসবে। তারপরেও কেন এত আন্দোলন, এবং আন্দোলন আসলে উস্কানিতে অনেক বেশি উস্কাচ্ছে কিনা, সেটা জানতে আমরা বিরতির পর ফিরব। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা শেষ মুহূর্তে আছি, কোন দিকে যাচ্ছে এই আন্দোলনটা আমরা শেষ মুহূর্তে শুধু সেটাই জানতে চাই। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া আমাদের সাথে আছে। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সরকার স্পষ্ট জায়গায় আছে, সেটা হচ্ছে আদালতের রায়, আদালত নির্ধারিত সময় পর্যন্ত সেটা রায় দেবে এবং নিশ্চয়ই আদালত সব বিবেচনা করেই সেই রায় দেবে, সেই জায়গায় তারা আছেন এবং তারা বলছেন যে এটি আসলে কোনোভাবেই সরকারের হাতে নাই। এখন এই পুরো ঘটনাটা যা কিছু সরকারের হাতে থাকে না, আদালতের বিপক্ষে আন্দোলন জমিয়ে সেটা আদায় করা আসলে সম্ভব কিনা। 18 সালে যখন কোটা আন্দোলন হয়েছিল, তখন আমি বলবো যে এক প্রকার আবেগপ্রবণ হয়ে কোটা প্রথা বাতিল করা হলো। তখন যদি এটা এইভাবে সংস্কার করা হতো যে 20-25% রেখে করা হয়েছে, তাহলে হয়তো বা আজকের পরিস্থিতির সৃষ্টি হতো এবং আদালতের অজুহাতটাও আসতো না। এক, দ্বিতীয় কোটা যাদেরকে দেওয়া হয়েছে, বলা হয়েছে আমাদের সংবিধানে, আমার যতটুকু মনে পড়ে 28 এবং 29 দুইটাতেই আছে, হ্যাঁ 28ও আছে 29ও আছে। সেখানে বলে যে পিছিয়ে পড়া, যদি সহজ বাংলা বলি আর কি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামনে আনার জন্য। এখন মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, আমরা তাদেরকে করি। এখন মুক্তিযোদ্ধারা কি পিছিয়ে পড়া জনগোষ্ঠী? নিশ্চয়ই না। মুক্তিযোদ্ধার মধ্যে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে আছে। এই জায়গাটাতেও সংস্কার করতে পারতো, যে মুক্তিযুদ্ধের এখনের যে কোটা নির্ধারণ করা আছে, সেই জায়গার মধ্যে আপনার যারা দুস্থ, অসহায়, বা যার অনেকেই তো মুক্তিযুদ্ধ করেছে দেশপ্রেমের জন্য, বাতা নেওয়ার জন্য আর কোটা নেওয়ার জন্য কিন্তু মুক্তিযুদ্ধের হয়নি, এবং ওই চেতনা তো মুক্তিযুদ্ধের আমাদের মুক্তিযুদ্ধ করতে যায় নাই। তারপরেও তারা যেহেতু অবদান রেখেছে, তাদেরকে মূল্যায়ন করা, এটা জাতি হিসেবে আমরা বিশ্বাস করি। কিন্তু এই জায়গাটা যদি একটু সংস্কার করে এই পার্সেন্টেজের পরিমাণ টোটাল যে 56% এসছে, এটা যদি আমরা 20-25%-এর মধ্যে রাখতে পারতাম, বা এখনও যদি এই কাজটা করা যেত, বা 15% করি, যেটাই করি, তাহলে আমার মনে হয় যে আজকের এই বিতর্ক বা আজকের এই আসতো না। তো এইখানে একটা কথা আমি আপনার কাছে জিজ্ঞেস করে নেই, আমি নিশ্চয়ই আপনার বক্তব্য শুনবো। সেটা হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, সপক্ষের দল, তাদের পরিচয় এটি, তারা খুব স্পষ্টভাবে সেটা বলে। এবং মুক্তিযুদ্ধ নিয়ে তাদের যে আবেগের জায়গাটা আছে, আমাদের যে আবেগের জায়গাটা আছে, সেই আবেগের জায়গা থেকে একটা দল চাইতেই পারে যে মুক্তিযুদ্ধর চেতনা ধারণ করে, মুক্তিযোদ্ধার রক্ত যে মানুষগুলোর শরীরে বইছে,
তারা এই দেশের প্রশাসনে থাকুক, একদম নিশ্চিতভাবে থাকুক, এটা কি তাদের অন্যায় চাওয়া? আমি এটার সাথে দ্বিমত পোষণ করি না। মুক্তিযোদ্ধার থাকুক, কিন্তু বাকি নাগরিকদের কি হবে? বাকি নাগরিকদের অধিকার হরণ করার কোনো সাংবিধানিক বাকি তো 70% সাধারণের জন্য রয়ে গেল। বাকি নাগরিকরা কি মানে না, 70% তাদের জন্য রয়ে গেল। 70%-এর মধ্যে অন্যান্য কোটা আছে না? না, সেই কোটা তো সাধারণের মধ্যে থেকে, তাদের মধ্যে তার সাথে সাথে সাধারণের পার্সেন্টেজ কত? টোটাল জনসংখ্যার 10 করে নারীদের জনসংখ্যার পার্সেন্টেজে তাদের অবস্থান কত? এখন আপনি একটা দেশের নাগরিকের মধ্যে এই যে বিভাজন, এই বিভাজনটাও তো একটা বৈষম্য আমি মনে করি। কারণ হলো আপনি মানে স্বাধীন বাংলাদেশে বিভাজন কি হতে পারে না, যে যারা আসলে দেশের জন্য লড়েছে তাদের একটা আলাদা বিভাজন আছে? এটা করতে পারি, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদের তালিকা করে আমরা তাদের জন্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে পারি। কিন্তু যে মুক্তিযুদ্ধের পক্ষের মানে সরাসরি যুদ্ধ করে নাই, কিন্তু আমার মা যখন আমার গ্রামে মুক্তিযুদ্ধে এসছে তখন তাকে বাদ খেয়েছে, উনি মুক্তিযোদ্ধা নয়, তার কি অধিকার নাই? সে অধিকারটা কিভাবে বঞ্চিত করবে? আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, তিনি এক বাড়িতে আশ্রয় গ্রহণ করেছেন, তারা সাহায্য করেছেন, নৌকা দিয়ে পারাপার করেছেন, তাদেরকে রাতের অন্ধকারে রেখেছে জীবনের ঝুঁকি নিয়ে। পাক সেনারা জানতে পারলে তাদের জীবনও বিপন্ন হয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে। সেই বাবা এবং সেই মা, তাদেরকে আপনি বঞ্চিত করবেন রাষ্ট্র ক্ষমতার মধ্যে যারা যুদ্ধ করেছে আর যারা যুদ্ধের সহযোগিতা করেছে। আমি যদি সবাইকে না আনতে পারি বলে, না আমি সবাইকে না আনতে পারি বলে কি সবাইকে বাদ দিব কিনা? সাংবিধানিক রাইট নাই এইভাবে বিভাজন করা। একটা দলের চেতনা হইতে পারে, একটা দলের না, এটা আমাদের সবারই চেতনা হওয়া উচিত, আমাদের হওয়া উচিত। কিন্তু সবারই মুক্তিযুদ্ধের তালিকা যদি দেখেন, এখন আপনি বলেন 53 বছর 54 বছরের লোক, সে কিভাবে মুক্তিযুদ্ধ, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। আবার এই তালিকা যখন বাড়ে তখন ওদেরকে যখন দেওয়া হয় এবং যখন দেখা যায় যে তারাও একটা বিশেষ দল থেকে এসেছে ওই 54 বছর 55 বছরের, তখনই বিতর্কটা সৃষ্টি হয়। আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধার নিয়ে বিতর্ক আমাদের দেশের মানুষ। ইমরান সালি প্রিন্স, আপনি বলছেন যে আমার সময় নাই আর। ইমরান সালি প্রিন্স, শুধুমাত্র এই যে আপনি বলছেন সংস্কারের ফলে এটা শেষ হয়ে যেতে পারে, একই সাথে শিক্ষকদের সাথে আপনারা সমর্থন দিয়েছেন, সেই শিক্ষকরা আন্দোলন করছে যাদের বেশিরভাগই আওয়ামীপন্থী বলা হয়ে থাকে, তাদেরকেও আপনারা সমর্থন দিয়েছেন, কাজে সেটা রাজনৈতিক একটা চেহারা তো পাচ্ছে এই দিন শেষে। আপনারা কোথায় যেতে চান? কে আওয়ামীপন্থী, কে বিএনপি পন্থী, কে জাতীয় পার্টি পন্থী, সেটা বিবেচনা করে কিন্তু আমরা এই আন্দোলনের সমর্থন দেই নেই। আমরা আন্দোলনের যৌক্তিকতা বিবেচনা করে সেটা দিয়েছি। এই যে সরকার সার্বজনীন পেনশন স্কিম যেটা চালু করেছে, এটা তো সরকারের লুটপাট তন্ত্রের একটি মানে অবলম্বন, লুটপাট করার একটা অবলম্বন। এখন সরকারের হাতে টাকা নেই, সেই সরকার এই পেনশন স্কিম চালু করে জনগণের টাকা, আপনার জনগণের কাছ থেকে টাকা নিয়ে পেনশন স্কিমের নামে সেটা উন্নয়নের নামে লুটপাট করবে। যেরকম পদ্মা সেতুতে লুটপাট করেছে, যেরকম টানেলে লুটপাট করেছে, যেখানে বড় বড় ফ্লাইওভারে লুটপাট করেছে, বা যে মানে বড় বড় মেগা প্রজেক্টে যেরকম লুটপাট করেছে সেভাবে লুটপাট করবে। এখন তো বিশ্ববিদ্যালয় আপনার সার্বজনীন যে পেনশন স্কিম চালু করেছে, সরকার আহ্বান জানালো আমরা এই দিব আপনারা আবেদন করেন। 18 কোটি মানুষের মধ্যে মাত্র এই পর্যন্ত 40,000 আবেদন পড়েছে। এই আবেদনের এই সংখ্যা দেখে সরকার এখন ফোর্সলি পরিপত্র জারি করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের। আগামী বছর নাকি সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এখানে সম্পৃক্ত করা হবে। এটা তো জনগণের পকেট কাটার একটা কৌশল মাত্র। এটা এই যৌক্তিক দাবি, আমরা এই সার্বজনীন পেনশন স্কিমের যেটা সরকার চালু করেছে, এইটা বাতিলের যে যৌক্তিক দাবি, সেই দাবির প্রতি দেখে আমরা কিন্তু এটাকে সমর্থন জানিয়েছি। এটা কে আওয়ামী লীগ পন্থী, কে বিএনপি পন্থী, কে আপনার বামপন্থী, কে আপনার ডানপন্থী, এই সব দেখে আমরা উত্তরটা নেই। নজরুল ইসলাম বাবু, আপনি আপনার কাছে উত্তরটা দেখেন। এই রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যে কোনো বক্তব্য যে কেউ দিতে পারেন, এরকম অনেক আমরা শুনেছি, আঙ্গুল ফল টক, এটা কিন্তু সত্য। কিন্তু যারা এই মিলাতে পারে না তাদের কাছে এটা বেশি গ্রহণযোগ্য হয়। যেমন দেখেন, যারা পদ্মা সেতু নিয়ে কোনোদিন ভাবতেই পারে নাই, তারা যারা বলেছেন পদ্মা সেতু ভেঙে পড়ে যাবে, এরা কয় মেগা প্রজেক্টে দুর্নীতি হয়েছে। আর বিশ্ব আজকে অভিনন্দন জানায়। দেখেন, ডিজিটাল বুঝেন নাই বেগম খালেদা জিয়ারা, এই প্রিন্স ভাইরা বুঝেন নাই ডিজিটাল, এখন ডিজিটাল নিয়ে বসে থাকেন সারাক্ষণ। একদম বাচ্চা ছেলে থেকে শুরু করে সবাই
ডিজিটালের প্রশংসায় পঞ্চম। জাতীয় তো এই যে আজকের পেনশন স্কিম, এইটাকে নিয়েও কিন্তু আবার গর্ব করতে হবে। কারণ কি, বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে এই পর্যন্ত যতগুলি পদক্ষেপ গ্রহণ করেছেন সবই কিন্তু আমাদের মেরুকরণ পরিবর্তন করেছেন। যেমন মনে করেন মেট্রো রেল, মেগা প্রজেক্টের অংশ। আজকে মেট্রো রেল কত জনপ্রিয় এটা আমাকে বলতে হবে না, এটা এদেশের যে কোনো নাগরিককে জিজ্ঞেস করলেই হয়। এদেশে উপবৃত্তি চালুকরণ, ফ্রি বই দেওয়া, এগুলি বঙ্গবন্ধুর কন্যার অবদান, এই সরকারের অবদান। তার মানে এটার পক্ষে Please, আপনাদের আমাকে যুক্তি একটু আছে। দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে কিন্তু ওই রকম যারা এইসব করতে পারেন না তারা এক কথায় বলেন যে মেগা এই প্রকল্পে মেগা দুর্নীতি। তো দুর্নীতি, হোয়াট ডু ইউ মিন বাই দুর্নীতি? দুর্নীতি করেছেন তাই রাষ্ট্রের টাকা দিয়ে রাষ্ট্রের উন্নয়ন হবে, প্রয়োজন মিটাবে, এটাই তো নিয়ম। সরকার কি আঙ্গুল চষার জন্য? সরকার তো কাজ করবেন। আপনারা যেটা পারেন নাই সেই কারণে আপনারা নানান কথা বলেন। এইসব কথাবার্তা বলার যে একটা এই গণতন্ত্রের সুবিধা নিয়ে আপনারা এদেশে বলছেন, যে কোনো মিডিয়ায় যে যখন যা ইচ্ছা তা বলেন, এইটা কিন্তু পাবলিকের কাছে গ্রহণযোগ্য না। এবং এই বিষয়গুলিকে অ্যাটলিস্ট আমরা মনে করি যে অতিরিক্ত বাড়াবাড়ি। তার মানে আপনি বলছেন যে পেনশন স্কিম নিয়েও একসময় সবাই এটা নিয়ে Of বাহবা course, দিবে, why not? এবং একই সাথে আপনারা বলছেন কোটা প্রথা, এটা মানুষের স্বার্থের হ্যাঁ, জন্য। কোটা নিয়ে যে আন্দোলন চলছে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে আদালতের রায় হ্যাঁ, পর্যন্ত। অবশ্যই দেখবেন। দুইটা জায়গাতেই তারা স্পষ্ট। আমি একটু কথা বলতে চাই। আমার সময় শেষ। এটা এই যে বলছে যে মেট্রো রেল কত জনপ্রিয়, এই জনপ্রিয় ঠিক আছে, কিন্তু 20,000 টাকার মেট্রো রেল, 20,000 কোটি টাকার, সেটা যে আপনার 32,000 কোটি টাকার আপনারা করলেন না কেন? 12,000 কোটি আপনারা টাকা তো আপনাদের পারলেন না। পকেটে গেল। হ্যাঁ, পকেটে। যেটা আপনাদের পরিকল্পনা, সাবেক হ্যাঁ। পরিকল্পনা মন্ত্রী বলেছে মেগা আচ্ছা, প্রজেক্ট আমরা মানে মেগা দুর্নীতি নিয়ে বরং দুর্নীতি, আরেকদিন এটা আপনারা স্বীকার করেছেন। দুর্নীতি নিয়ে বরং আমরা আরেকদিন কথা বলি। আমরা নিশ্চয়ই আরেকদিন কথা বলতে পারবো দুর্নীতি নিয়ে। সবাই ভালো থাকবেন রাজকাহন।